তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আয়ু শেষ, নতুন চেয়ারপারসনের নাম জানিয়ে চলে গেল নির্বাচন কমিশনের কাছে চরম চিঠি। আমি গতকাল রবিবারই বলেছিলাম, আর কয়েকটা দিন বলেছিলাম খুব তাড়াতাড়ি তৃণমূলের হ্রাস মমতা বন্দ্যোপাধ্যায় তথা কালীঘাট থেকে চলে যাবে। খুব তাড়াতাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় সর্বহারা হয়ে যাবেন। সেই ইঙ্গিত মিলে গেল 24 ঘন্টার মধ্যে। মমতার জায়গায় কে হবেন তৃণমূলের নতুন সুপ্রিমো সেটাও পাকা হয়ে গেছে। তৈরি হয়েছে 30 জনের জাতীয় কমিটি, আর তাতে আমার পূর্বাভাস মিলে পিসির জায়গায় তৃণমূল কংগ্রেসের নতুন চেয়ারপারসন হলেন অরূপ রায়। এবং তাতে যে 30 জনের কমিটি তৈরি হয়েছে এবং বাকি কমিটি পরে তৈরি হবে বলে জানানো হয়েছে, তাতে ভাইপো বাবু অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ব ঘোষণা মতো আমি যেমনটা বলেছিলাম তেমনভাবেই চাকর বাকরের পর্যায়ে পৌঁছে যেতে চলেছেন। আর এই যে পুরো গোটা কাজটা হলো নির্বাচন কমিশনের এক প্রাক্তন কর্তার উপস্থিতিতে কাগজপত্র এমনভাবে তৈরি করা হয়েছে যে কোনোভাবে কোনো আশার আলো নেই পিসি ভাইপোর জন্য। আর এই যে গোটা কাজটা কিভাবে তৃণমূলের কর্তৃত্ব নিয়ে নেওয়া যায় সেই কাজটা সহজ করে দিয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে জাতীয় নির্বাচন কমিশনের নিয়ম নীতির তোয়াক্কা তিনি করেননি সেই প্রমাণও আজ আপনাদের আমি দেখাবো। মমতার প্রাণের ধন ঘাসফুল প্রতীক এবং দল দুটি হাতছাড়া হয়ে গেল। হ্যাঁ, হাতছাড়া হয়ে গেল। যেভাবে কাগজপত্র তৈরি হয়েছে তাতে আদালতে গেলেও তৃণমূলের কর্তৃত্ব মমতা বা ভাইপো ফিরে পাবেন না। সোমবার বাজেট পেশের পর যখন এই নতুন সরকার কি কি দিল এসব নিয়ে কাটা ছেঁড়ায় সকলে ব্যস্ত, ঠিক তখনই তৃণমূলের বিদ্রোহী পরিবারের বিধায়কেরা প্রায় সকলেই বাসে চেপে চলে যান নিউ টাউনের একটি দামি হোটেলে। সেখানে চলে মিটিং, সেখানে বিভিন্ন জেলা থেকে তৃণমূলের সাংগঠনিক নেতারাও আগে থাকতে উপস্থিত ছিলেন। সেই শখানেক নেতার উপস্থিতিতে তৈরি হয় তৃণমূলের আলাদা করে জাতীয় কমিটি, যাতে 30 জনের নাম রয়েছে। বাকি কেমন হবে কমিটি, কে কোন পদে বসবে সেটা খুব তাড়াতাড়ি নির্বাচন কমিশনকে জানানো হবে বলেও চিঠি দেওয়া হয়েছে। এই যে চিঠিটার একেবারে কাগজের চিঠি হয়তো কয়েকদিন পরে দিল্লিতে গিয়ে পৌঁছবে, কিন্তু ফ্যাক্স এবং ইমেল মারফত ইতিমধ্যেই তা পৌঁছে গিয়েছে দিল্লির নির্বাচন সদনে। জাতীয় কমিটিতে সভাপতি মানে মমতা যে পদে ছিলেন, চেয়ারম্যানের বদলে চেয়ারওম্যান না বলে তো চেয়ারপারসন বলা হয়, সেই চেয়ারপারসন বা সভাপতি হলেন অরূপ রায়, যে সম্ভাবনার কথা আমি 24 ঘন্টা আগেই আপনাদের বলেছিলাম। আমি তো বললাম নির্বাচন কমিশনে ইতিমধ্যেই সব জমা পড়ে গেছে। নিচে সই করেছেন প্রায় সব বিদ্রোহী বিধায়ক এবং জেলা থেকে আসা শখানেক সাংগঠনিক নেতা। এটাই কমিশনের নিয়ম। কোনো দলের প্রতীক, সম্পত্তি এবং দলের হ্রাস নিয়ে নেওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে নির্বাচিত যে জনপ্রতিনিধিরা আছেন, বিধায়করা আছেন, তাদের সংখ্যাগরিষ্ঠ মানে 2/3 প্রয়োজন, তার অনেক বেশি বিধায়কের সই হয়েছে। এছাড়াও নিয়ম সাংগঠনিক স্তরে যারা আছেন তাদের সই, তেমন সইও প্রায় 50টি রয়েছে ওই চিঠিতে। আর যেখানে সকলে মেনে নিয়েছেন যে অরূপ রায়ের নেতৃত্বেই হবে এই নতুন তৃণমূল। বন্ধুরা, মানে আজ বাজেটের দিনে সকলেই ভাবছেন যে 20% ডিএ বেড়েছে রাজ্য সরকারি কর্মীদের, মোট 38% ডিএ পাবে। সিভিক ভলেন্টিয়ার থেকে হোমগার্ড, আশা কর্মী থেকে বাকি যারা চুক্তিভিত্তিক কাজ করেন
বাসের কন্ডাক্টর সকলের জন্য সুখবর রয়েছে, বেতন বেড়েছে। কিন্তু সেই দিনে সব থেকে বেশি দুঃসংবাদটা কালীঘাটে। পিসি ভাইপোর কাছে সব থেকে দুঃখের খবর, কারণ যেভাবে কাগজপত্র রেডি হয়েছে, আমি আগেও বলেছি, কোনোভাবে ফেরত পাওয়ার সুযোগ নেই। এখন পরিস্থিতি যেদিকে এগোবে এবং এই যে নতুন কমিটি, তারা এমনভাবে সব কিছু পরিচালনা করতে চাইবে, এটা ঠিক হয়েছে বৈঠকে, যে পিসিমণি রাজনীতি ছেড়ে দিতে বাধ্য হবেন এবং ভাইপোকে সাংসদ পদটাও ছেড়ে দিতে হবে। এটাই তো বলছে ভারতের দল ভাঙার ইতিহাস। আমি আগেই এ নিয়ে আলোচনা করেছি, তবু আজকে আবার বলতে হবে যে তৃণমূলের যে দলীয় সংবিধান, তার মধ্যেই তৃণমূলের মৃত্যু লুকিয়েছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঔদ্ধত্য, ভাইপোর থেকেও বেশি একটা বিষয় ঔদ্ধত্য, তিনি সংসদীয় রীতিনীতি যেমন মানেন না, তেমনি জাতীয় নির্বাচন কমিশনের রীতিনীতি মানেন না। তার কাছে কোনো তৈরি করা কাগজপত্র নেই। তিনি শেষ যে কমিটি বানিয়েছিলেন, সেই কমিটির বেশিরভাগ লোক এখন বিদ্রোহী শিবিরে, কিন্তু নতুন কমিটির কাগজ পৌঁছয়নি। ফলে তার আগে নতুন কমিটি অরূপ রায়ের নেতৃত্বে যেটা তৈরি হলো, সেটাই স্বীকৃতি পেয়ে যাবে। আমি আপনাদের দেখাবো সেসব প্রমাণ, যে কিভাবে তৃণমূল নীতি ভেঙেছে। জাতীয় নির্বাচন কমিশনের যে নিয়ম, সেসব নিয়ম কি করে ভেঙেছে আমি দেখাবো। দেখুন, প্রত্যেকটা দলের একটা সাংগঠনিক কাঠামো আছে। সেই কাঠামো অনুযায়ী দলের প্রতিষ্ঠাতা থেকে শুরু করে সেই দলের সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ যেই থাকুন, তারা কি করেন, তারা ওই কাঠামো অনুযায়ী দল পরিচালনা করেন। কিন্তু যদি দেখা যায় সংখ্যাগরিষ্ঠ সদস্য কাউকে দলনেতা নির্বাচন করছেন, তখন সেই কাঠামো ভেঙে যায়। সংসদের মানে সংগঠনের যে সংবিধান, তার কাঠামো মেনে নতুন নেতাই প্রধান হয়ে যান। রাজনৈতিক দলের রাস্তা তার হাতে চলে যায়। কে দলের প্রতিষ্ঠাতা সদস্য, কে প্রধান পরিচালক, সেটা বিবেচ্য হয় না। দেখা হয় ওই প্রতিষ্ঠাতা সদস্য বা যিনি এতদিন পরিচালনা করছেন, তার পাশে সংখ্যাগরিষ্ঠ সদস্যরা আছে কিনা, কিন্তু সেটা আমরা জানি নেই। এদিকে লোকসভার 20 জন সাংসদ তো আগে থাকতেই একটা নতুন দলে যোগ দিয়ে দিয়েছেন, সেখানেও সংখ্যালঘু হয়ে গেছে তৃণমূলের। কিন্তু তৃণমূলের একটা প্রমাণ দেখাই আপনাদের, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আপনারা স্ক্রিনে দেখুন, তৃণমূলের ওয়েবসাইটে এখন দেখানো হচ্ছে দলের 9 জন সাংসদ রয়েছেন লোকসভায়। একদম শেষের দেখুন, হলুদ এবং লাল দিয়ে মার্ক করা রয়েছে ডক্টর শর্মিলা সরকারের নাম। এই শর্মিলা সরকার বিদ্রোহীদের পক্ষে। তিনি হয়তো এনডিএকে সমর্থনের পর এই নতুন দলের হয়ে এনডিএর মন্ত্রিত্বও পেতে পারেন, এমন জল্পনা শোনা যাচ্ছে। কিন্তু তৃণমূলের যে অফিসিয়াল ওয়েবসাইট, মানে পিসি ভাইপো তৃণমূলের, সেখানে এখনো ডক্টর শর্মিলা সরকারের নাম রয়েছে। অন্যদিকে যদি আমরা বিধানসভার যারা সদস্য, তৃণমূলের 80 জন সদস্য, সেই তালিকাটা একবার দেখুন। সেই তালিকার পুরোটা আমি দেখাচ্ছি না, শুধু প্রথম পাতাটা। সেখানে শোভনদেব চট্টোপাধ্যায় আছেন, তিনি নয়না বন্দ্যোপাধ্যায়, স্বামী তো গেছেন, নয়না বন্দ্যোপাধ্যায় কি আদৌ তৃণমূলের সঙ্গে আছেন? কিন্তু তার নাম ছবি আছে। ফিরহাদ হাকিম, তিনি মেয়র পদ ছেড়েছেন, তিনি বিদ্রোহীদের দলে নাম লিখিয়েছেন। এই যে দল ভাঙার চরম চিঠি, সেই বৈঠকে ফিরহাদ হাকিমও হাজির ছিলেন, তার নামও রয়েছে। শিউলি সাহা, কুণাল ঘোষেরটা তো থাকবেই। তিনি সত্যি করে এখন একমাত্র তৃণমূলের বিধায়ক যিনি পিসি ভাইপোতেই আছেন এখনো। তিনি আমার দলনেত্রী, উনি আমার সেনাপতি বলছেন না। সেনাপতিকে আজকাল কটাক্ষ করছেন, বলছেন যে তুমি লেবু কচলে তেতো করো না, এসব বলছেন, বিদ্রোহ আছে, কিন্তু দলে অনুগত। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যাকে তৃণমূল সাসপেন্ড করেছে, বর্তমানে বিধানসভার অধিবেশন শুরু হয়ে গেছে, তিনি বিরোধী দলনেতা। শোভনদেব চট্টোপাধ্যায় নন।
শোভনদেব চট্টোপাধ্যায়ের ওই মামলা যাতে দ্রুত শুনানি হয় তার জন্য অনেক কিছু করা হয়েছিল, আদালত শোনেনি। সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ নাম এখনো তৃণমূলের বিধায়ক তালিকায় রয়েছে। কি করে থাকে? এই রকম নিয়ম ভঙ্গের খেলা আমি অনেক দেখাবো, আপনাদের দেখাবো। এবং আপনাদের জানিয়ে রাখি যে নির্বাচন কমিশনের এক প্রাক্তন কর্তার বুদ্ধিতে সবকিছু হয়েছে। তিনি খুঁটি নাটি ঠিক করে দিয়েছেন কেমন করে চিঠি হবে, কি থাকবে কি থাকবে না, কমিশনের কোন আইনে কি বলা রয়েছে। কারণ কমিশনের 10 নম্বর ধারা মেনেই এই ভাঙন। আমি সেই ধারার কথা আগে বলেছি, আজও ছোট করে বলবো। তো সব কিছু এমন করে করা হয়েছে যে কিছুতেই ফেরত পাওয়ার উপায় নেই। মহারাষ্ট্রে যেটা হয়েছিল তা দলত্যাগ বিরোধী আইনের 10 নম্বর ধারা মেনে হয়েছিল, শিবসেনার ভাগ। পরে এই নিয়ে মামলা হলেও ওই প্রতীক সংখ্যাগরিষ্ঠ বিদ্রোহীরাই পেয়ে যান, দলের মালিকানা সম্পত্তি সব। এখন সেই 10 নম্বর ধারা মেনেই তৃণমূলের প্রতীক সম্পদ সব পেয়ে যাবে বিদ্রোহীরা, যার নেতা অরূপ রায়। এই অরূপ রায় 2011 থেকে খুব বিশ্বস্ত ভাই, তৃণমূল তো, তার বিশ্বাসের মর্যাদা কতটুকু সেটা আপনি আলাদা। এখানে এই যে তৃণমূল ভেঙে আলাদা দল হয়েছে, এর জন্য আমাদের খুব একটা আনন্দ পাওয়ার কিছু নেই, কিন্তু পিসি ভাইপো তাদের ঔদ্ধত্যের শিক্ষা পাচ্ছেন, এটার জন্যই আনন্দের, আর কোনো কারণ নেই। এরা ভালো তৃণমূল নয়। অরূপ রায়ের বাড়ির গুদাম থেকেও অনেক কিছু উদ্ধার হয়েছে। যাই হোক, এই অরূপ রায়ের নেতৃত্বে 30 জনের কমিটি, অরূপ রায় 11, 16, 21 এবং এবারও অরূপ রায় জিতেছেন। আমি এর আগে বলেছিলাম যে ফিরহাদ হাকিম নয়, অরূপ রায়ের দিকেই বেশি সম্ভাবনা, সেটাও মিলে গেছে। মনে রাখতে হবে, মমতা যাই মনে করুন, কোনো রাজনৈতিক দলের প্রতীক কোনো পারিবারিক সম্পত্তি হতে পারে না, কোনো ব্যক্তি বিশেষের ট্রেডমার্ক হতে পারে না। তিনি যাকে মনে করবেন তাকে রাখবেন, যাকে পারবেন বহিষ্কার করবেন, এটা হতে পারে না। এই যে ঋতব্রতদের বহিষ্কার করা হয়েছে, তার নিয়ম মেনে হয়েছিল, তার কাগজপত্র সব ঠিক আছে তো তৃণমূলের খাতায়? সম্ভবত নেই। মুকুল রায় বেঁচে থাকার সময় একবার বলেছিলেন যে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির যে খাতাটা, তার অনেক সাদা পাতা রেখে দেওয়া হয়। যখন দরকার পড়ে একটা বড় অন্যায় কেউ ফেসে গেছে, তখন পেছনের ডেটে ওই সাদা পাতায় লিখে দেওয়া হয় অমুক সালের অমুক তারিখে এই নেতাকে আমরা বহিষ্কার করেছিলাম, অতএব তিনি অপরাধী, মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক। এইসব কায়দা তৃণমূল করে, দীর্ঘদিন ধরে করে। কিন্তু কংগ্রেসের যে সংবিধানকে নকল করে তৃণমূলের সংবিধান তৈরি হয়েছিল, তাতে দলের চেয়ারপারসনকে সরিয়ে দেওয়া যায় সংখ্যাগরিষ্ঠরা চাইলে। এটা একদম তৃণমূলের 2026 সালের মার্চ মাসে, মানে চলতি বছরেই যে সর্বশেষ সংশোধিত সংবিধান, তার মধ্যেই রয়েছে সংখ্যাগরিষ্ঠের মতেই সব হবে। এটি একটি গণতান্ত্রিক দল। পিসি ভাইপো চালায়, তাদের হুইপে সব চলে, কিন্তু গণতান্ত্রিক দল তো। এখানেই তো মৃত্যু বীজটা রয়ে গেছিল। তাই এতদিন প্রতিষ্ঠাতা বলে দাবি করা মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রাক্তন তৃণমূল নেত্রী। এই প্রতীকটা ফ্রিজ হয়ে যাওয়ার পর তিনি সেটা ব্যবহারও করতে পারবেন না। প্রাক্তন তৃণমূল সুপ্রিমো, বর্তমান দাবিদার অরূপ রায়, তার প্রতীক তো ঘাসফুলি হবে। এই যে কমিটিটা হয়েছে না 30 জনের, এবং বলা হয়েছে একটা নতুন পদাধিকারীদের তালিকাও খুব তাড়াতাড়ি তৈরি করা হবে, কোষাধ্যক্ষকে ইত্যাদিকে, আর অনেক কিছু আইনি বিষয় রয়েছে, সেগুলো পরে হবে। সেই যে তালিকা, তার কোথাও পিসি ভাইপোর নাম দূরের কথা, ছায়াটুকু নেই। তাদের কাছাকাছি যারা আছে, মানে ওই দুটোকে গ্রহ ধরা হলে তার পাশে যে বৃত্তে যারা ঘোরেন, তাদের কারো নাম নেই। আর কমিশন যদি অরূপ রায়দের স্বীকৃতি দিয়ে দেয়, যেটা দেবেই, আইন অনুযায়ী দেবে, তখন দলের সাংসদ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অরূপ রায়ের কথা মতো চলতে হবে।
তিনি যাকে সমর্থন করতে হুইপ জারি করবেন তাকে দিতে হবে, না মানলে দল থেকে তাকে সাসপেন্ড করে দেওয়া হবে, না পোষালে চলে যাও, এটা বলে দেওয়ার অধিকার থাকবে। মনে রাখতে হবে তৃণমূলের যে 20 জন সাংসদ চলে গেছেন তারা অন্য দলে, তারা আবার এই দলে ফিরে আসতে পারেন, সেই আইনি সুবিধা আছে, তারা আবার এই মূল তৃণমূলে ফিরে আসতে পারেন। এখন তো তৃণমূল 3 ভাগ, এক ভাগে পিসি ভাইপো এবং তাদের আশপাশের কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, এই কয়েকজন আছেন। আর বাকি যারা আছেন বলে দাবি করা হয়, জ্যোতিপ্রিয় মল্লিক রাজনীতি ছেড়ে দিয়েছেন, রাজীব ব্যানার্জি রাজনীতি ছেড়ে দিয়েছেন, স্নেহাশিস চক্রবর্তী, কেউ নেই। আর বাকি কিছু কিছু জেলে আছে। এই যারা জেলে আছেন তাদের মতামতটা জানা যাচ্ছে না, তারা তৃণমূলে নেই, তারা জেলে আছেন। তাহলে জেলে তৃণমূল, কালীঘাটে তৃণমূল, আর ওদিকে অন্য দলে চলে যাওয়া তৃণমূল এমপি। কিন্তু বাকি যেটা রইল এটাই মূল তৃণমূল আইনত। ফলে এই হুইপ মানতে গিয়ে ভাইপো বাবু কিন্তু কেটে যাবেন। তিনি তো আলালের ঘরের দুলাল, তিনি তো মাটিতে পা রাখেননি, এবার থেকে রাখতে হবে, চাকর বাকর হয়ে থাকতে হবে অরূপ রায়দের। আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আর তো তিনি বলতে পারবে না। এই যে দলের প্রতীক ও সম্পত্তির অধিকার নিয়ে নির্বাচন কমিশনের কিছু নির্দিষ্ট নিয়ম আছে। সিম্বলস অর্ডার 1968, তার যে 15 নম্বর ধারা, সেই ধারা অনুযায়ী কমিশনেরই ক্ষমতা আছে প্রতীক কে পাবে, যৌক্তিক অধিকার কার সেটা বেছে নেওয়ার। এক্ষেত্রে সবথেকে বেশি প্রাধান্য পায় এমপি, এমএলএ ও দলীয় সংগঠনগুলির সিংহভাগ নেতারা কোন পক্ষে রয়েছেন। এবার এই তৃণমূলের যে 8 জন সাংসদ বেঁচে রয়েছেন তারা সকলেই তৃণমূলের পক্ষে, এমন দাবিটা করা যাবে না। তারা অন্য দলে চলে যাননি, 20 জনের সঙ্গে যাননি, কিন্তু তারা কোথাও বলেননি যে আমি পিসির সঙ্গে আছি, আমি ভাইপোর নেতৃত্ব মেনে নিচ্ছি। 2-3 জন যাদেরকে কেউ নেবে না, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণনগরের মহুয়া মৈত্র, এরকম প্রতিমা মণ্ডল। আর তৃণমূলের 1000 কোটি টাকারও বেশি সম্পদ রয়েছে, সেটাও কিন্তু চলে যাবে এই বিদ্রোহীদের হাতে। কারণ যার হাতে প্রতীক সব কিছু তার, যত পার্টি অফিস আছে। এবং তৃণমূলের যে মূল ঠিকানা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের ঠিকানাটাই তৃণমূলের ঠিকানা, এটাও বদলে যাবে। কালীঘাটের দল আর বলাই যাবে না। দেখুন, যেদিনকে বিধানসভার পরিষদীয় দলটা ভেঙে গেল সেদিন মমতা বুঝতে পেরেছিলেন এরকম কিছু হতে পারে, তাই রাজ্যের সব কমিটি তিনি ভেঙে দিয়েছিলেন, কাউকে পদত্যাগের সুযোগই দেননি। এরপরে তিনি একটা কমিটি তৈরি করলেন, তার সেই কমিটিতে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই সাধারণ সম্পাদক রাখলেন, রেখে যুগ্ম করলেন ডেরেক ও দোলা। এই যে দোলা সেনকে এবং ডেরেককে তিনি করলেন, এটা কিন্তু মানে জাস্ট নাম দেখানো পদে দিয়েছে। কারণ অভিষেক ব্যানার্জির কথার বাইরে এরা কথা বলবেন এটা ভাবা যায় না। এরপরে তিনি কি করলেন, চন্দ্রিমা ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করলেন, জাতীয় কর্ম সভাপতির সহসভাপতি হয়ে গেলেন সুব্রত বক্সী। এরপরে এই যে সহ সভাপতি সাজদা আহমেদ, মমতা ঠাকুর, নয়না বন্দ্যোপাধ্যায়, সাথী খন্দকার, এই যে নামগুলো রয়েছে, এই নামগুলোর যে তালিকা তৈরি করলেন, কমিশনে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি পাঠিয়েও থাকেন এই তালিকার আর কোনো মূল্য নেই, কারণ এই যে তালিকা, এদের মধ্যে অনেকেই ইতিমধ্যে দল ছেড়ে দিয়েছেন, অন্য দলে নাম লিখিয়ে ফেলেছেন। যুব তৃণমূলের তো শেষ কমিটি, তাতে সায়নী ঘোষ সভাপতি, রাজ্য সভাপতি। মহিলা কংগ্রেসের সভানেত্রী কে, মালা রায়, তারা তো দল ছেড়ে চলে গেছেন। তাহলে ব্যাংক অ্যাকাউন্টে তালা ঝুলিয়ে দেওয়ার কাজটা করে দিয়েছেন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। তা নিয়ে আদালতে মামলা করা হয়েছিল, দ্রুত শুনানি। কারণ পিসি ভাইপো চাইছিলেন এই যে নতুন তৃণমূল কমিশনে চিঠিটা পাঠানোর আগে যদি
কোনোভাবে তালা খুলে কিছু টাকা পয়সা সরিয়ে নেওয়া যায়, কিন্তু সেই সুযোগটাই রইল না। গোপনে গোপনে চরম চিঠি কমিশনে চলে গেছে। পিসিমণি দাবি করেছিলেন এই যে মানে 211 জন, ওই 3জনকে বাদ দিতে হবে, পাহাড়ে তৃণমূলের প্রার্থী ছিল না, এই যে 11 জন যারা হেরে গিয়েছে তাদের সবাইকেই নাকি জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। তার জন্য তিনি বলেছিলেন সবাই মিলে আমরা আদালতে মামলা করব। পিসিমণি মামলা করেছেন, আর আর 7 জন, মোট 8টি মামলা হয়েছে। 203 জনকেই পিসিমণি নিয়ে আসতে পারেননি, মানে যারা হেরে গিয়েছেন তারাও হেরো মমতার কথা শুনতে নারাজ। কেন শুনবে বলুন তো? কিন্তু এখন আর শোনাশুনির কোনো জায়গা নেই। তৃণমূল পিসি ভাইপোর হাত ছাড়া। পিসিকে রাজনীতি ছাড়তে হবে, ভাইপোকে সাংসদ পদ ছাড়তে হবে, নইলে চাকর বাকর হয়ে থাকতে হবে। এবং এই অরূপ রায়রা অনেক কিছু সহ্য করেছেন ভাইপোর জন্য, তাই তারা কেউ ভাইপোকে সহজে ছেড়ে দেবেন না, নানাভাবে নাস্তা নাবুদ করবেন। এবং সেটা পিসিমণি দলে থেকে সহ্য করতে পারবেন না, তাকে চোখ বেঁধে রাখতে হবে অথবা চলে যেতে হবে, রাজনৈতিক সন্ন্যাস নিতে হবে। এই প্রতিবেদন, এই এক্সক্লুসিভ প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, আর খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন।